শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 6 অগ্রহায়ণ 1421 বাংলা 20 নভেম্বর 2014 বৃহস্পতিবার। গুটি গুটি পায়ে অগ্রহায়ণ শেষ হয়ে শুরু হতে যাচ্ছে পৌষ এবং শীত তার আগেই চলে এসেছে। সেটা একদিক থেকে ভালোই হয়েছে। শীত অনেকেরই খুব প্রিয় ঋতু, আর শীতে অনেক মজার মজার খাবার, বিশেষ করে পিঠাপুলির একটা ঐতিহ্য তো আমাদের রয়েছেই। একই সাথে শীতে পোকামাকড় এবং মশার উপদ্রব বেড়ে যায়, সেই ব্যাপারটাতে একটু সচেতন থাকারও সময় এসেছে, কারণ মশাবাহিত অনেক রোগ যে রয়েছে সেটা ইতিমধ্যে আমরা সবাই জানি কম বেশি। আর চমৎকার এই সকালটিতে রাঙা সকাল চলে এসেছে সব রাঙা আয়োজন নিয়ে প্রতিদিনের মতোই। আর প্রতিদিনের মতোই 2 ঘন্টা জুড়ে থাকবেন দুজন অতিথি, যাদের সাথে কথা বলবো আমরা দুজন। আমি অদিতি এবং আমি কিবরিয়া। শুভ সকাল আমার পক্ষ থেকেও। রাঙা সকাল কি আসলে নতুন করে বলার কোনো অবকাশ নেই। যারা রাঙা সকাল দেখেন কিংবা একবারের জন্য হলেও চোখ বুলিয়েছেন, তারা জানেন যে এখানে রাঙা মানুষরা আসে তাদের জীবনের গল্প নিয়ে। তো আজকেও তার ব্যতিক্রম ঘটছে না। রাঙা সকালের 2 ঘন্টা জুড়ে দুজন অতিথি থাকবেন, তাদের জীবনের গল্পগুলো উঠে আসবে। শীতে আমরা যে জিনিসটা দেখি, প্রকৃতির মধ্যে অদ্ভুত একটা আবেদন তৈরি হয়, বিশেষ করে সবজি প্রচুর পাওয়া যায় এবং শীত শেষেই তো বসন্ত, তো বসন্তেরও একটা আমেজ কিন্তু পুরো শীত জুড়ে অল্প অল্প করে থাকে। আর প্রকৃতির কথা এই জন্যই বলছি যে প্রকৃতি একটা বিশাল ক্যানভাস, এবং এই ক্যানভাসটা ঘুরে ফিরেই আমাদের চোখের সামনে বিভিন্নভাবে 6টা ঋতুতে 6ভাবে উপস্থাপিত হয়। আর এই ক্যানভাস নিয়ে যারা কাজ করেন, কাজ করার জন্য উৎসাহ পান, তারা হচ্ছেন ফটোগ্রাফার বা আলোকচিত্রী, এবং তাদেরই একজন আজকে আমরা প্রথম ঘন্টায় পেয়েছি। তিনি সুদীপ্ত সালাম, যার জীবনের গল্প আমরা জানবো এবং পাশাপাশি জেনে নেব মাছরাঙা সংবাদ। চলুন আমরা তাকে শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছি। প্রকৃতি নিয়ে আমরা আসলে না মোটামুটি রাঙা সকাল যখন শুরু করি, বেশিরভাগ সময় প্রকৃতির কথাই বলি। আজকে সকালটা কেমন? আজকে সেই জন্যই কিবরিয়া আমি কিন্তু মাঝখানে সচেতনতামূলক কথাবার্তাও নিয়ে আসলাম, পোকামাকড় মশা। ওটাও প্রকৃতিরই একটা পার্ট ইনফ্যাক্ট। অবশ্যই। তো প্রকৃতি কতটুকু একজন ফটোগ্রাফারের কাছে প্রকৃতি কতটুকু মানে গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ইম্পর্টেন্ট। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রকৃতি, একজন ফটোগ্রাফার নিজেও তো প্রকৃতিরই অংশ। তো প্রকৃতি থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ বা কোনো অবকাশ একজন ফটোগ্রাফার বা একজন সৃজনশীল মানুষের পক্ষে কখনোই সম্ভব না। তো প্রকৃতি, অনেকে ধরেন এরকম হতে পারে যে সে প্রকৃতির ছবি তোলেই না, হ্যাঁ, কিন্তু আমরা দেখিনি যে সে কোনোদিন এরকম হয়নি যে প্রকৃতির কাছে তাকে কোনো দুদণ্ড তাকে যেতে হয়নি, বা তার সাথে সেই প্রকৃতির নীরবতার সাথে তাকে একাত্মতা হতে হয়নি, এমন আমরা অন্তত দেখিনি। সেটা ফটোগ্রাফারই হোক, লেখকই হোক, চিত্রশিল্পী হোক, যাই হোক। তো ফটোগ্রাফার তো হবেই, এটা তো ব্যতিক্রম কিছু না। এমনি শীত ঋতু হিসেবে কেমন লাগে যদি আপনি ধরেন নেচারের ছবি তুলছেন, ল্যান্ডস্কেপ নিচ্ছেন? আমি যখন ছবির চেয়ে আগে ভালো লাগা না লাগা সেটা হলো যে ছোটবেলা আমার শীত খুবই ভালো লাগতো, কিন্তু যখন আমি একসময় বুঝতে পারলাম যে শীত আসলে ত্বকের জন্য বিশেষ করে একটা অস্বস্তিকর একটা অবস্থা তৈরি করে, তারপর আমি চেঞ্জ করলাম। তারপর আমি রবীন্দ্রনাথের পথ ধরলাম। রবীন্দ্রনাথের পথ ধরে আমি বর্ষা বা শরৎকে পছন্দ করা শুরু করলাম। আর প্রকৃতির ছবির সাবজেক্ট মানে মৌসুম হিসাবে শীত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে। কারণ শীতের যে মানে আমাদের পুরো, বিশেষ করে গ্রাম বাংলায় যে আমাদের একটা পরিবর্তন আছে, একটা আমূল পরিবর্তন আছে, সেটা সাংস্কৃতিক, এটা আমাদের একেবারে রুচির, আমাদের রঙের একটা বিরাট একটা পরিবর্তন নিয়ে আসে। এটা আসলে আমাদের প্রত্যেকটা ঋতুতেই তাই হয়। শীতের একটু বিশেষত্ব হলো এটা যে ওটাতে যেহেতু একটা কুয়াশার একটা আবহাওয়া তৈরি হয়, এবং মানুষের গায়ে তখন দেখে আমরা ফটোগ্রাফার হিসেবে খেয়াল করি, সেটা হলো গায়ের নতুন জামা, ধরেন সোয়েটারই হোক, সেটা জ্যাকেটই হোক, বিভিন্ন ধরনের কালারের একটা মানে হারমোনি তৈরি হয় আমাদের কাছে মনে হয়। এবং সেই শিশির ভেজা ঘাস বা নতুন যে একেবারেই নতুন যে পুরো বছর যেটা হয় না, সেটা হলো যেমন খেজুরের রস আরোহণ, এরকম বিভিন্ন ধরনের মানে এলিমেন্ট অনুষঙ্গ যোগ হয় আর কি শীতে, এটা মনে হয়। আপনি ছোটবেলার কথা বলছিলেন যে ছোটবেলায় শীতকাল ভালো লাগতো, তো ছোটবেলার প্রসঙ্গে যেহেতু আমরা চলে এসেছি, তো ছোটবেলা নিয়ে একটু থাকি, সময়টা খানিকক্ষণ দিই ছোটবেলাতে। ছোটবেলায় কি কি ভালো লাগতো, বা ছোটবেলার পারিপার্শ্বিক পরিবেশ এবং একই সাথে পরিবার নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন। প্রথমে বলতে চাই যে ভাল লাগাটা হলো যে ছোটবেলায় আমার কাছে মনে হয় যে ছোটবেলা হলো একটা মানে বিস্ময়ের সময়। তো বিস্ময়ের সময় আমার কাছে মনে হয় না যে মানে খারাপ লাগার জায়গাটা খুব বেশি থাকে বলে আমার মনে হয় না। যা কিছু দেখি আমরা তখনই সবকিছু, ওই যে বললাম যে যখন শীত মনে হতো শীতই ভালো লাগে, যখন একটু বড় হলাম তখন মনে হলো যেন বর্ষা, বা আবার সামনে হতো, বা যখন একটু বুড়ো হয়ে যাবে তখন হয়তো অন্য কোনো ঋতু বা অন্য কোনো পছন্দ চেঞ্জ হয়। কিন্তু ছোটবেলাটাই সবচেয়ে আনন্দের থাকে, তখন আমরা খুব বুদ্ধি, খুব চিন্তাভিত্তিক জায়গা থেকে এত ভাবি না, তো অত জটিল বা কুটিলও আমরা হই না, তখন থাকি না। তো তখন আমরা বিভিন্ন
রকমের যেটা খুব সরল জিনিস সেটাকেও আমরা পছন্দ করি, এবং এই সরলতাও তখন আমরা আত্মস্থ করে ফেলি। তো ছোটবেলার ওই পছন্দটা মানে অন্যরকম, যেটা আমরা পরবর্তীতে কিন্তু সবাই মিস করি, যে ছোটবেলায় ভালো ছিলাম। আর আমার জন্ম ঢাকায়, ঢাকার মালিবাগে আমার জন্ম, এবং ছোট থেকে বড় হয়েছি ঢাকাতেই, পড়ালেখা ঢাকাতেই। আমার ফ্যামিলিতে হলো আমার বাবা মা তো আছেনই, আমরা 3 ভাই বোন। আমরা 3 ভাইয়ের মধ্যে আমি সবার ছোট, বোন মেজো, ভাই সবার বড়। তো সবাই সবার মতো আছি। তো আর স্কুল জীবন হলো গিয়ে আমার কাছে আর কি সবচেয়ে বড় একটা অনুপ্রেরণার জায়গা। আপনার স্কুল এবং এই যে ঢাকায় আপনার শৈশব কেমন কেটেছে, এই প্রসঙ্গগুলো তো অবশ্যই জানা হবে আপনার কাছ থেকে, কারণ ছোটবেলার একটা বিশাল প্রভাব কিন্তু মানুষের জীবনে থাকে, কারণ ওই সময়ই মানুষ গঠন হয়। সেগুলো বলার আগে আপনার সম্পর্কে আমাদের দর্শকদেরকে একটু ছোট্ট করে জানিয়ে নিই। আমাদের সাথে রয়েছেন সুদীপ্ত সালাম। কিবরিয়া যা বলছিল যে নতুন প্রজন্মের তরুণ লেখক ও আলোকচিত্রী তিনি। সাহিত্যে অনার্স ও মাস্টার্সের পাশাপাশি ফটোগ্রাফিতে করেছেন ডিপ্লোমা কোর্স। লিখছেন গল্প, ভ্রমণ কাহিনী, ফিচার। ইংরেজি ভাষা ও হিন্দি সাহিত্য থেকেও অনুবাদ করেছেন। 2012 সালে বের হয় সুদীপ্ত সালামের লেখা ফটোগ্রাফি ডিকশনারি, বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ ফটোগ্রাফিক অভিধান। ফটোগ্রাফির কারিগরি শব্দের ব্যাখ্যার পাশাপাশি ফটোগ্রাফি সংক্রান্ত ব্যক্তি, বিজ্ঞান, প্রতিষ্ঠান, পুরস্কার, শিল্পধারা, ক্যামেরা ও ক্যামেরার সরঞ্জাম, ব্র্যান্ড, পত্রিকা ও ম্যাগাজিন ইত্যাদির পরিচয়ও তুলে ধরা হয়েছে। তার লেখা দেখা হয় নাই চক্ষু মেলিয়া বাংলার ঐতিহ্য গ্রন্থটি শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ব ব্যাংকের সেকায় প্রকল্প কর্তৃক একাধিকবার নির্বাচিত হয়েছে। ফটোগ্রাফি এবং লেখালেখির জন্য তিনি দৈনিক ইত্তেফাক ক্যানন ফটোগ্রাফি পুরস্কার 2011, রিডার্স ডাইজেস্ট আনসিন এশিয়া ফটো কন্টেস্ট বিজয়ী, অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমি শিশু সাহিত্য পুরস্কার, জাপানের আসাহি সিম্বুন পত্রিকা ও অল জাপান অ্যাসোসিয়েশন অব ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক স্যালন অফ জাপান গোল্ড মেডেল পুরস্কার সহ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। চলে যাচ্ছি তার কাছে এবং তার জীবনের গল্প শুনবো আমরা। আমরা জীবনের গল্পে যাওয়ার আগে একটা বিরতি নিয়ে ফিরি, আমার মনে হয় তারপর ডিটেইল আমরা জানতে পারবো। ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে ফিরবো। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আমাদের সাথে আজ প্রথম ঘন্টায় অতিথি হয়ে আছেন সুদীপ্ত সালাম, তরুণ লেখক ও আলোকচিত্রী। জি, ছোটবেলার প্রসঙ্গে ছিলাম এবং আমরা যতদূর জানি ছোটবেলায় আপনি খুব দুরন্ত ছিলেন। তো কেমন কেটেছে দুরন্তপনার সেই শৈশব? দুরন্তপনা মানে আমি দস্যিপনা বলতে যেটাকে বোঝায়, দুরন্তপনার চেয়ে মানে এক ধাপ এগিয়ে ছিলাম আমি। দস্যিপনা এক, আর ওই এলাকা ভিত্তিক যখন ছিলাম, মানে এক এলাকা যখন আমাদের যত ছেলে মেয়েরা থাকতো তাদের নেতা ছিলাম আমি। হ্যাঁ, সবসময় নেতাগিরি যেটাকে বলে সেটাই করতাম আমি। এবং আমার মধ্যে একটা ছোটবেলা থেকে প্রবণতা ছিল, সেটা অনেকের হয়তো ভালো লাগবে না শুনলে, সেটা হলো যে আমি যেখানে নেতা ছিলাম না সেখানে আমি থাকতাম না। যে কোনো, সেটা ক্রিকেট খেলাই হোক, সেটা আম পাড়তে যাওয়াই হোক, অথবা স্কুলের কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজন করার ক্ষেত্রেই হোক, মানে সব ক্ষেত্রে আমি ওই প্রধান থাকতে হতো আমাকে, এবং এটা থাকাটা আমি পছন্দ করতাম ছোটবেলা থেকে। তো ওইটা বলবো যে এখনো অব্যাহত আছে, হয়তো বা ওইভাবে ওই স্বার্থপরতার জায়গা থেকে নেই, কিন্তু এখনো আছে। কিন্তু ওইভাবে আর কি দস্যিপনা, যেহেতু প্রধান ছিলাম সেহেতু দস্যিপনার সকল দায় দায়িত্ব আমার উপরে এসে পড়তো, অধিকারও বেশি থাকতো। যেমন এখানে একটা গল্প, ছোট একটা গল্প বলি, সেটা হলো স্কুল টাইমে এরকম হয়েছে যে আমরা যখন স্কুল পালাতাম, সিদ্ধেশ্বরী বয়েজ হাই স্কুল আমার জীবনের সবচেয়ে সোনালী সময়গুলো কেটেছে। তো আমরা যখন স্কুল পালাতাম, আমি সবাইকে নিয়ে পালাতাম, তো দেখা যেত পুরো ক্লাসই পালিয়েছে, এরকম হতো। কিন্তু এই যে এটাই বলতে নেমেছিলাম যে আমার উপরে যে বলতো, মাঝে মাঝে এরকম হতো যে ওদের সাথে আমার বনতো না, যে আমি যাব না, তোমরা যাও ভাই, আমি আজকে পালাবো না। ধরেন আমি যখন ক্লাসে থাকতাম, সবাই চলে গেছে, শুধু আমি একা ক্লাসে। স্যার এসে প্রথম যে কথাটা বলতেন সেটা হলো যে তুই ভাবছিস যে সবাই আগে পালিয়ে দিয়ে তুই পরে ছুটি নিয়ে চলে যাবি। মানে ওইটার দায় দায়িত্ব আমার উপরে গিয়ে পড়তো, কারণ সবাই জানতো যে আমি এটার শিরোমণি আর কি। তো এইটাই আর কি। আর আমার ছোটবেলায় যেটা বললাম আমি, যে আমার সবচেয়ে সোনালী সময়গুলো যেটা কেটেছে সেটা হলো সিদ্ধেশ্বরী বয়েজ হাই স্কুলে। এটা অনেক পুরনো একটা স্কুল, এবং আমি খুব ভাগ্যবান যে আমরা সেই ধরনের টিচারকে পেয়েছিলাম। যেমন আমাদের বাবা মারা তো আমাদেরকে গল্প বলে যে আমাদের টিচাররা এরকম ছিল, আমাদের টিচাররা এরকম ছিল। খুব ভাগ্যক্রমেই বলবো যে আমরাও না এরকম টিচার পেয়ে গেছি, কারণ আমরা যেহেতু স্কুলটা 1933 সালে স্থাপিত হয়েছিল, তো প্রায় 40 বছর 30 বছর ধরে শিক্ষকতা করেন এমন শিক্ষকদেরকে আমরা পেয়ে গিয়েছিলাম, এবং আমরাই ছিলাম তাদের লাস্ট ব্যাচ। আমাদের পরেই তারা অনেকে রিটায়ারমেন্ট হয়ে গেছেন, অনেকে মারা গিয়েছেন।
হ্যাঁ, তো এইটার কারণে না আমরা কোনোদিনও ওইভাবে মানে ওই ধরনের ওই যে পড়া না পড়া, ফাঁকিবাজি বা স্যারের সাথেও ফাঁকিবাজি করা, স্যার নিজেও আমাদের সাথে করছেন, এরকম কখনই আমরা পাইনি। আমরা সবসময়, আমি বিশেষ করে ইন্সপিরেশন পেয়েছি, সবসময় অনুপ্রেরণা পেয়েছি তাদের কাছ থেকে, এবং এর জন্যই বোধহয় আমার ওই স্কুল লাইফটা সবচেয়ে সুন্দর সময় কেটেছে আর কি। এমনিতেই এম ইন লাইফ থাকে না ছোটবেলায় এক ধরনের জীবনের পরিকল্পনা তৈরি হয় যে বড় হয়ে এটা হবো ওটা হবো, একটা মনোরঞ্জনতে তৈরি। খুবই আশ্চর্যজনক হলো এটা যে আমি না বই পড়তাম, কিন্তু কখনই আমি একদম ছোটবেলা থেকে বই পড়ি না। দেখবেন অনেক ছেলেমেয়েরা বই পড়ে, একটা অভ্যাস তৈরি হয় হুমায়ুন আহমেদের বই পড়ে বা মাসুদ রানার বই পড়ে, আমার কখনো এটা হয়নি। কিন্তু আমি বই পড়া একদম শুরুই করি একদম এইটা ভেবে, কোনো আনন্দের জন্য না, আমি এটা ভেবে যে আমি সাহিত্যিক হব। যখন আমি রবীন্দ্রনাথকে দেখলাম বা পড়লাম, আর আস্তে আস্তে যখন কাছে যেতে, এটাও হতো না আমার জীবনে যদি আমি স্কুলটায় না যেতাম। আমাদের একটা বিশাল লাইব্রেরি ছিল, যেহেতু এটা ব্রিটিশ আমলের একটা স্কুল, তো অনেক পুরনো ঘুণে খাওয়া বইও ছিল। এবং এই প্রসঙ্গে আরেকটা মজার কথা বলি যে আমাদের হতো যে লাইব্রেরির একটা দিন আসতো প্রতি সপ্তাহে বা মাসে, যে লাইব্রেরির পরিষ্কার করা হবে। পরিষ্কার করার পর ঘুনে খাওয়া বইগুলো ফেলে দেওয়া হবে অথবা বিক্রি করে দেওয়া হবে। একটু যদি ভালো থাকে সেটা আবার এক ধরনের মজা করে স্যাররা নিলামে তুলতেন, কে নিবি। হ্যাঁ, তো তখন আমরা নিলাম করতাম, এরকম নিলামে আমরা নিতাম 20 টাকায় 30 টাকা, একটু খাওয়া বই, একটু মলাটটা ছেঁড়া, এই বইগুলো। তো ওইভাবে না বইয়ের সাথে এক ধরনের বিরাট একটা যোগাযোগ তৈরি হয়ে যায়। কিন্তু এটা পুরোপুরি বলবো যেটা না, প্রথমত অন্তত প্রাথমিক অবস্থায় এটা কখনো আনন্দের ছিল না, এটা ছিল আমার একটা এইম ইন লাইফ। আপনি যেটা প্রশ্ন করলেন এইম ইন লাইফ হিসেবে, আমি না রবীন্দ্রনাথ হবো। যখন রবীন্দ্রনাথ দেখতাম তখন মনে হতো রবীন্দ্রনাথ হবো, যখন কাজী নজরুল দেখতাম তখন মনে হতো নজরুল হবো। এরকম ভাবে না ওই সাহিত্যিক হওয়ার একটা ইচ্ছা আমার তখনই তৈরি হয়। এবং আমার সবসময় মনে হয়েছে যে আমি লেখালেখি করবই, লেখালেখি আমাকে করতেই হবে। এবং আমাকে মনে হয়েছে যে আমি যখন বিভিন্ন বই পড়ি, আমি যখন বিভূতিভূষণ পড়ি, আমি যখন মানিক পড়ি, আমি যখন তারাশঙ্কর পড়া শুরু করলাম, তখন মনে হয়েছে যে লেখালেখির চেয়ে ভালো নিজেকে প্রকাশ করার অন্য কোনো মাধ্যম আর হতে পারে না। তো ওই জন্য আরো বেশি আমি লেখালেখিতে ঝুঁকে যাই। তখনও তো মানে ওই বয়সে লিখতাম, নিজের জন্য লিখতাম, ডায়েরি লিখতাম, গল্প লেখার চেষ্টা। কিন্তু পড়তে গিয়ে কাকে ভালো লাগলো? লাইক আপনার তো রবীন্দ্রনাথকে দেখে মনে হয়েছে আমি রবীন্দ্রনাথ হব, কিন্তু যখন পড়তে গেলেন, সবার সাহিত্য পড়ছেন, তখন আপনার কাকে ভালো হলো? প্রিয় তালিকায় কারা কারা চলে আসলো? এটা মানে রবীন্দ্রনাথ বড় লেখক কিনা এর জন্য কিনা আমি জানি না, কিন্তু রবীন্দ্রনাথকে কখনোই আমি আমার মোহ থেকে আমি সরাতে পারিনি। আমি বলি, আমি আমার বইয়ের পরিচিত আমি লিখি সবসময় যে আমার শিক্ষাগুরু রবীন্দ্রনাথ। হ্যাঁ, এটা আমি লিখি। তা অনেকে আমাকে বলে যে শিক্ষাগুরু আবার রবীন্দ্রনাথ কি হবে, তুমি তো রবীন্দ্রনাথ দেখোই না, পাওনি। কিন্তু আমি না আজকে মানে আপনারাও যে আমাকে এখানে ডেকেছেন, তো ওইটারও আমি মনে করি রবীন্দ্রনাথের একটা বিরাট অবদান আমার জীবনে। তো রবীন্দ্রনাথ আমার কাছে সবসময় একজন বড় লেখকই না শুধু, এর জন্যই রবীন্দ্রনাথ আমার কাছে বড়, যে শুধু তিনি আমার কাছে একজন লেখক না, উনি আমার কাছে একজন দার্শনিক, উনি আমার কাছে একজন বড় একটা মাপের একজন মানুষও। এবং আমি চেষ্টা করেছি রবীন্দ্রনাথকে অনেকভাবে জানতে, কিন্তু ওইটাও আমার মনে হচ্ছে যে এবং আমি প্রায় বলি যে আমাদের দেশ এবং আমরা যারা আমরা যারা তরুণ, এক রবীন্দ্রনাথকে যদি আমরা শুধু চর্চা করতাম না, এত বই এত কিছু না করে, তাইলেও মানে হয়ে যেত আমাদের অনেক উন্নতি। এটা আমার কাছে মনে হয়েছে। তারপরে রবীন্দ্রনাথের পরে আমার কাছে যাদের লেখা সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটা হলো বিভূতিভূষণ। বিভূতিভূষণকে আমাকে আনপ্যারালাল মনে হয়, কখনোই মনে হয় না যে মানে এই ধরনের মানে বিভূতিভূষণ যদি না লিখতেন তাহলে বোঝাই যেত না যে বাংলা গদ্য এত সুন্দর হতে পারে, এটা আমার মনে হয়। তো সবসময় এরকম। তারপরে এক এক করে মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তো এই সেরা এই ত্রয়ী বন্দ্যোপাধ্যায় যেটাকে আমাকে বলি সাহিত্যে, বাংলা সাহিত্যে, তারা, মানিক এবং বিভূতিভূষণ, এইদের লেখা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমার। এবং সেজন্যই বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করা, সেটা তো বোঝা যাচ্ছে যে লেখক হবেন, এটাই যেহেতু এম ইন লাইফ ছিল। পাশাপাশি আপনি ফটোগ্রাফি নিয়েও কেন পড়াশোনা করলেন সেটা আমরা শুনবো বিরতির পরে। জি দর্শক, যাচ্ছি একটি বিরতিতে, একটু পরেই ফিরবো। মাছরাঙার সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। শুভ সকাল আরও একবার যারা এই মুহূর্তে যোগ দিলেন। জানিয়ে রাখছি যে আমাদের সঙ্গে রয়েছেন তরুণ প্রজন্মের লেখক এবং আলোকচিত্রী সুদীপ্ত সালাম, তার কাছেই যাচ্ছি। হ্যাঁ, যে প্রসঙ্গে আমরা ছিলাম শৈশব, ইনফ্যাক্ট ফটোগ্রাফি নেশাটাও কি ছোটবেলা থেকেই হলো নাকি কোনো ইনসিডেন্টের মাধ্যমে চলে এলো? ইনসিডেন্টও আছে, আবার ছোটবেলা থেকে, যেমন ছোটবেলা থেকে মানে সবার মতো আমারও ক্যামেরার প্রতি একটা আকর্ষণ ছিল। ছোটবেলায় আমিও ছবি তুলতাম, কিন্তু আমি এটা পরবর্তীতে খেয়াল করেছি যে ছোটবেলাও না আমি ওই ফুল লতা পাতা, মানে আমরা তো সাধারণত পোর্ট্রেট তুলি, ফ্যামিলি গ্রুপ ফটোগ্রাফি করি ছোটবেলায়। আমি দেখি যে ছোটবেলাও আমি ওই ধরনের ছবি তুলতাম।
তো আর ইনসিডেন্ট যেটা সেটা হলো যে আমি যখন ওই যে লেখালেখিটা শুরু করলাম, এবং মজার ব্যাপার হলো আমার ফটোগ্রাফির সাথে লেখালেখির একটা অনেক বড় সম্পর্ক রয়েছে। সেটা হলো যে আমার না তখন মনে হলো যে এই লেখাগুলো শুধু লিখলে হবে না, পত্রপত্রিকায় ছাপা হতে হবে। হ্যাঁ, মানে মানুষকে বলতে হবে আমি যে লিখি, আমি যে পারি, এরকম একটা বোধ থেকে তখন আমার হঠাৎ মনে হলো তাহলে যদি পত্রিকা চাকরি করা যেত তাহলে বোধহয় লেখালেখিটা আমার জন্য সুবিধা হতো, তাই না? এটা তো আমরা মনেই করি। তো তখন আমি ভাবলাম যে আমি তো আর সাংবাদিকতার ছাত্র না, বা আমি সাংবাদিকতা করিও নি, তো আমি কিভাবে চাকরি পাবো? এবং অন্য কোনো ডিপার্টমেন্টে গেলে তো আর লেখালেখি করতে পারবো না, যদি সেটা বিজ্ঞাপন হয় বা অন্য কিছু হয়। তা আমি তখন ভাবলাম যে একটা কাজ করা যায়, ফটোগ্রাফিটা শেখা যেতে পারে। তো ফটোগ্রাফি করলে যদি পত্রিকার সাথে ফটোগ্রাফির চাকরিটা আমি পেয়ে যাই, তখন ফটোগ্রাফিটাও করা হবে, যেহেতু আমার ফটোগ্রাফিটা পছন্দ, তো লেখালেখিটাও চলবে। প্রধান উদ্দেশ্য কিন্তু ছিল যে লেখালেখির জন্য আমি ফটোগ্রাফিতে যাব। ওই তখনই আমি ফটোগ্রাফিতে বেসিক সহ ডিপ্লোমা কোর্সটা করি প্রিজম থেকে। তো ওই প্রিজম থেকে করার পরই তখন কিন্তু আমি অনার্স ফার্স্ট ইয়ার তখন। তো এটা 2005 কি 2006 দিকে আমি ডিপ্লোমাটা করলাম। করার পর ওখানে ওই সময় আবার আরেকটা ইনসিডেন্ট আবার ঘটে। আমি যখন সেকেন্ড ইয়ারে উঠে আমি বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেলি, এটা ইনসিডেন্টলি হয়ে গেল। হ্যাঁ, এটা ইনসিডেন্ট। আমার ক্লাসমেট তানিয়া, ওকে আমি বিয়ে করি, এবং এখন আমার একটা ছেলেও আছে, এখন 4 বছর বয়স ওর। তো বিয়ে করে ফেলি। তো তখন শুধু লেখালেখির জন্য যে পত্রিকা চাকরি করা আছে তার চেয়ে বেশি জরুরি হয়ে পড়লো এখন সংসার চালাতে হবে। বা তখন আমরা দুজনই পড়ি, বাসায় জানতো না। তো তখন বিয়ে করার পরই আমি করি, এই চাকরিটার জন্য আরো বেশি উদ্যমী হয়ে উঠি আর কি। তো তখনই আমি সমকাল এবং সাপ্তাহিক 2001 সাথে আমি কাজ করা শুরু করি। তো ওই ফটোসাংবাদিক হিসেবে আমি তখন কাজ করা শুরু করে দিই। তো কাজ করা শুরু করে দিই মানে আমার কিন্তু দেখেন শুরুতেই কিন্তু পেশা হিসেবে হয়ে গেল। আমার কিন্তু শখ আর রইল না যে শখ কিছুদিন চালাবো বা কিছুদিন করার পরে আমি ফটোগ্রাফি, শখটা আগেই ছিল, কিন্তু এখন আর আমি ডাইরেক্ট ইয়েতে চলে গেলাম, আমি প্রফেশনে। না, তবে প্রফেশনাল লাইফে সেই বিষয়টিকে নিয়ে আসা যেটি আপনার শখ, সেটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, ভাগ্যের ব্যাপার, কিন্তু অত্যন্ত কঠিন একটা সময় ছিল। আমি ভেবেছিলাম যে খুব সুন্দরভাবে আরামসে এটা করবো আমি। হ্যাঁ, তো লেখালেখিটাও করবো, লেখালেখি তো তখন ভুলেই গেছি আমি ওই সময়টায়। তো আমি চাকরিটা যখন করছিলাম তখন সমকালে এবং মানে সাপ্তাহিক 2001 সাথে আমি করছিলাম তখন। ওর মধ্যে প্রায় 4-5 মাস পরে আমাকে সাপ্তাহিক 2000 নিয়োগ দেয়, মানে একজন ফটো সাংবাদিক হিসেবে নিয়োগ দেয়। তো তখন আমি সমকালটা ছেড়ে দিই। তো ওই সাপ্তাহিক 2000-এ ওই 2007 সালের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত মানে আমি প্রায় 7.5 বছর আমি সাপ্তাহিক 2000-এ ছিলাম। তো সাপ্তাহিক 2000টা তো আপনারা জানেন বোধহয় যে সাপ্তাহিক 2000 বন্ধ হয়ে গেছে। এই গত মাসেই এই পত্রিকাটা বন্ধ হয়ে যায়। বাংলাদেশের সবচেয়ে বড় সাপ্তাহিক পত্রিকা যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেল। আমি গর্বিত যে আমি একটা ইতিহাসের সাথে জড়িত। এই সাপ্তাহিক 2000-এর একমাত্র ফটো সাংবাদিক ছিলাম আমি পরবর্তীতে সাপ্তাহিক 2000-এ। তো ওই শেষ পর্যন্ত ছিলেন? হ্যাঁ, একেবারে শেষ পর্যন্ত, একেবারে শেষ পর্যন্ত। কষ্টের বন্ধ হয়ে গেল, অনেক কষ্টের। এবং মানে এই পত্রিকাটা যে আমাদের জন্য কি ছিল এটা না, আমি মানে ফেসবুকে লিখেছি আমি যে এটা বলার মতন ভাষা আমাদের নাই। এটা আমাদের বাচ্চার মতো, যে এটা এই পত্রিকাটা তার ছিলাম তো অনেকদিন, এটা একটা ব্যাপার ছিল। তো ওইভাবে ফটোগ্রাফিটা ওই যে সাপ্তাহিক 2000 থাকা অবস্থায়, যেহেতু এটা সাপ্তাহিক পত্রিকা ছিল, তো আমাদের অনেক বিস্তর সময় থাকতো, এক্সট্রা সময় থাকতো। তখন আবার আমি একটা আন্তর্জাতিক নিউজ এজেন্সির সাথেও কাজ করেছি, IRIN, এটা ইউনাইটেড নেশনের একটি নিউজ এজেন্সি, ওটাতে কাজ করেছি এবং বিভিন্ন পত্রিকায় কাজ করেছি আমি। এবং এর মাঝে আমি আবার প্রাণ RFL এর সাথেও আমি কাজ করেছি বিজ্ঞাপনী ফটোগ্রাফার হিসেবে। এরকম ভাবে মানে ফটোগ্রাফি যে কোনো ব্যাপারে আমি ফটোগ্রাফির সাথে থাকতে চাইলাম। কিন্তু এর মাঝে যে কাজটা আমি করে ছাড়িনি এবং এত স্ট্রাগল এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে আমি তখন গিয়েছি, যেহেতু আমি প্রথম শুরুটা ছিল আমার ওইভাবে, তো আমি লেখালেখিটা পুরো উদ্যমে চালালাম। এবং আমি এইভাবে বলি আর কি যে সাপ্তাহিক 2000 আমাকে লেখালেখির একটা বিরাট বড় প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল এবং এর জন্য আমাকে অনেক পে করতে হয়েছে। যেমন আমি সাপ্তাহিক 2000-এর একজন পাঠকের চিঠি থেকে শুরু করে কভার স্টোরি পর্যন্ত আমি লিখেছি, এরকম আমি পুরো 7 বছরে। তো ওইটা মানে ওইভাবে লেখালেখিটা এবং ফটোগ্রাফিটা একই সাথে আমার চলেছে সমানভাবে। এবং এভাবে এটাকে ধীরে ধীরে পেশার মধ্যে জড়িয়ে গেলেন। সংসার জীবনে যেহেতু প্রবেশ করেই ফেললেন, সংসার জীবনে তো আলাদা এক্সট্রা একটা চাপ ছিল। কিন্তু আমরা সাধারণত প্রফেশনের ক্ষেত্রে যেটা দেখি যে এই ফটোগ্রাফি করে কিংবা এই লেখালেখি করে একটা সংসার চালানো প্রাথমিক পর্যায়ে কিন্তু খুবই কঠিন। সেটা কিভাবে হতো? মানে আলটিমেটলি কি সংসার চালাতে হতো নাকি হতো না? সে বাবার বাড়িতে থাকতো, আপনি একেবারে মানে সঠিক কথা বলেছেন। বাংলাদেশের প্রেক্ষিতে আরো বেশি কঠিন। শুধু ফটোগ্রাফি করে সংসার না, নিজের একাভাবে চলাটাও খুব কঠিন। কিন্তু আমাদের ওইটাই বললাম যে চালাতে তো হবেই।
এবং আমি তখন এখন তো বটেই না, তখন আমি কিছু কমার্শিয়াল কাজ করতাম বাইরের। এটা ওয়েডিং ফটোগ্রাফি হোক, এটা বিভিন্ন ইভেন্টের ফটোগ্রাফি করাই হোক। ওই যে আমি বললাম যে আমি আবার কিছু কিছু ধরেন ওই ব্যক্তি উদ্যোগের কিছু উদ্যোক্তাদের কাজ করতাম আমি এইভাবে। যেমন আমি যদি স্পষ্ট করে বলি যে তখন যখন আমি শুরু করি, মানে আমার বউকে আমি নিয়ে আসি এবং ঘর ভাড়া নিই, তখন আমার বেতন ছিল 4,000 টাকা মাত্র। এটা কিন্তু 2007 সালের কথা। তো 4,000 টাকা বেতন ছিল, আমার ঘর ভাড়া ছিল 3100 টাকা। ঘর ভাড়া ছিল 3100 টাকা। তো আমি এইটার জন্য আমি আমার ওয়াইফকে আমি কৃতিত্ব দেব। ও কখনো আজ পর্যন্ত, এখন আমরা বেশ ভালো আছি, তো আজ পর্যন্ত কখনো কোনো রকমের অভিযোগ করেনি। এবং ওর যে নির্লিপ্ততা দেখে আমি মাঝে মাঝে আমার বিরক্ত লাগে যে একটা মেয়ে বিশেষ করে কিভাবে এত নির্লিপ্ত হতে পারে, যে আমার এটা লাগবে ওটা লাগবে, এই ধরনের কখনোই ছিল না। ও তখনও যেরকম ছিল আজকেও তাই। তো এর জন্য আমি পেরেছি আর কি ওই তখন যে কোনো বড় কাজের জন্যই আসলে পরিবারের একটা সাপোর্ট তো প্রয়োজন হয়। আমরা আপনার কাজগুলো সম্পর্কে, আপনার ফটোগ্রাফিক জীবন সম্পর্কে আরো শুনবো সংবাদ জেনে আসার পর। দর্শক, আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আমাদের সঙ্গে রয়েছেন তরুণ লেখক এবং আলোকচিত্রী সুদীপ্ত সালাম। আচ্ছা, একটা বইয়ের কথা বলতে চাই, দেখা হয় নাই চক্ষু মেলিয়া বাংলার ঐতিহ্য। এই বইটি আপনি লিখলেন, এটা সম্ভবত আপনার প্রথম বই, রাইট? না, এটা দ্বিতীয় বই। এই বইটির কন্টেন্ট আসলে কি ছিল? এটার ছিল এটার মধ্যে বাংলার যে ঐতিহ্যগুলো, বিশেষ করে দর্শনীয় স্থানগুলো। এটা হলো আমার বই হিসেবে দ্বিতীয়, হলো লেখালেখি হিসেবে প্রথম দিকে, যেটা ছাপা হওয়া লেখার মধ্যে এগুলো প্রথম। সাপ্তাহিক 2000 আমি এই লেখাগুলো আমি রেগুলার প্রতি সপ্তাহে একটা করে লেখা আমাকে লিখতে হতো তখন, যে বাংলার ঐতিহ্য, যে বিভিন্ন দর্শনীয় স্থান, কোথায় যেতে হয়, কোথায় সুন্দর জিনিস আছে, এই বিষয়গুলো, কোথাও দেখার জায়গা কেমন আছে, ঘোরার জায়গা, বেড়ানোর জায়গা, এটা ছিল। আর ছিল যে যেহেতু ঐতিহ্য নাম, এটা যেমন ধরেন এর মধ্যে বাকরখানির কথা রয়েছে এটার মধ্যে। তারপরে দুর্গাপূজার যে কি ধরনের, মানে দুর্গাপূজার পেছনের ঘটনাটা, দুর্গাপূজা কোত্থেকে এলো, এই ধরনের কিছু লেখা, মানে বাংলার সাথে রিলেটেড। নুহাসপল্লীর উপর একটা লেখা আছে, এরকম বিভিন্ন রকমের লেখা নিয়ে আর কি এই পুরো বইটা। প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক কিছু ব্যাপার স্যাপার, যেমন ময়নামতির কথা আছে এখানে, এরকম। এবং এগুলোর উপর নিশ্চয়ই আপনার ফটোগ্রাফিও আছে। হ্যাঁ, ফটোগ্রাফি এবং বই প্যারালালি গিয়েছে ব্যাপারটা। ওকে, আমরা ফটোগ্রাফির কথা যেহেতু বলছিলাম, আপনার কিছু কাজ, একটা ভিডিও চিত্র আছে আমাদের কাছে, আমরা একটু সবাই মিলে দেখতে চাই। দর্শক, চলুন আমরা ভিডিও চিত্রটি দেখি। আমরা দেখছিলাম সুদীপ্ত সালামের তোলা কিছু ছবির কোলাজ, এবং অবশ্যই বলতে হবে যে কম্পোজিশন গুলো খুব সুন্দর। আইডিয়া গুলো কি সবই আপনার?
হ্যাঁ, সব সব আইডিয়া মানে যেগুলো দেখলেন যে বিশেষ করে কিছু কনসেপচুয়াল ফটোগ্রাফি বলি আমরা ওটাকে, বাংলাদেশে এটা খুব একটু নতুন, বাইরে অনেক ব্যাপকভাবে এটা হয়ে থাকে। তো এই কনসেপচুয়াল ফটোগ্রাফিটার প্রধানত আইডিয়াটাই মেন। আইডিয়াটা যদি আমার নিজের না থাকে তাহলে ফটোগ্রাফিটা আসলে আমার না, এরকম আর কি। তো আইডিয়াগুলো আমার। এখানে একটা ছবির কথা, হ্যাঁ, যে ছবিটির জন্য আপনি গোল্ড মেডেল পেয়েছেন। হ্যাঁ, ওইটা হলো দুইটা হাতের ছবি, একটা দেখলেন, সাদা হাত, এটা একটা একটা কালো হাত। কনসেপচুয়াল ফটোগ্রাফি। তো বাংলাদেশের একটা বলবো যে মানে ব্যাপকভাবে যেটা পরিচিত সেটা হলো আমরা একটু ফটো জার্নালিস্টিক ছবির জন্য বাংলাদেশ খুব জনপ্রিয়, মানে বিভিন্ন দেশের কাছে। যেমন সেটা সিডরি হোক, সেটা রাজনৈতিক সহিংসতাই হোক, বিভিন্ন ধরনের জার্নালিস্টিক ছবিগুলো যেরকম। তো আমার কাছে সবসময় মনে হয় যে এটা তো থাকবেই, এটা থাকতেই হবে, এটা থাকাটা খুব জরুরি। এবং আমাদের অনেক বড় বড় ফটোগ্রাফার রয়েছেন, ফটো সাংবাদিক রয়েছেন, তারা বিশ্বে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠা করতে পেরেছেন যে আমরাও ফটো সাংবাদিক হিসেবে কারোর চেয়ে কম না। কিন্তু আমার কাছে একই সাথে মনে হয় যে ফটোগ্রাফির যে অন্যান্য যে রূপের মধ্যে একটা রূপ হলো ফটো জার্নালিস্টিক, আরেকটা রূপ হতে পারে যে আর্টিস্টিক, মানে আসবে হয়তো পরবর্তীতে, সেটা হলো আর্ট ফটোগ্রাফি বা ফাইন আর্ট ফটোগ্রাফি। তো ওইটাতেও আমরা করতে পারি এবং ওইটাতেও আমাদের দক্ষতা থাকবে না কেন? শুধুই আমরা কি ফটো জার্নালিস্ট সবাই আমরা? অবশ্যই না। তো ওইটার ধরনের ওই চিন্তা থেকে আমি এই এক ধরনের ওই কনসেপচুয়াল ফটোগ্রাফি, একটু আর্ট ফটোগ্রাফি এটা শুরু করি। তো ওই ছবিটা হলো গিয়ে যে এটা এই বছরই, গত বছরের তোলা, এবং এই বছর এটা ওই আসাই শিম্বুন এবং অল জাপান ফটোগ্রাফি সোসাইটির একটা গোল্ড মেডেল পুরস্কার পেয়েছে। এটা এবার ৭৪তম আসর ছিল, মানে বিশ্বের সবচেয়ে প্রাচীন ফটো প্রতিযোগিতা উৎসব যেটা হয় তার একটি হলো গিয়ে এটি। ওইখানে এই ছবিটা গোল্ড মেডেল পেয়ে যায় এই ছবিটা। তো এই ছবিটার মূল নাম ছিল হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেখবেন একটা হাত সাদা, একটা হাত কালো। তো সাদাটা হলো কি ভালোবাসার প্রতীক, যে সবসময় হাতটা বাড়িয়ে রেখেছে, আর কালোটা দ্বিধান্বিত, ওকে যাবে কি যাবে না, এক ধরনের আক্রমণাত্মক একটা চিন্তা থেকে। ওইটা আমার ওয়াইফের একটা হাত, আমার একটা হাত ছিল, ওইটা হাতে গ্লোভস পরে আর রং করা ছিল হাতটা। তো ওইভাবে আর কি ছবিটা তোলা। আপনার নিজের হাত ওভাবে রেখে ছবি কি করে তুললেন? ওইটা হলো আমার ওই স্ট্যান্ডে রেখে উপরে আগে সেটআপটা করে তারপরে হাত রাখা। ওকে। এই যে আপনি বলছিলেন বিভিন্ন ধরনের ফটোগ্রাফি, ফাইন আর্ট ফটোগ্রাফির কথাও আসছিল, তো কোন কোন ধরনের ফটোগ্রাফি আপনি করেন জেনারেলি, বা আপনি কি সবই ট্রাই করেন? এগুলোর মধ্যে পার্থক্য কি? না, আমরা চাকরির সুবাদে তো আমাকে ফটো জার্নালিস্টই হতে হয় আলটিমেটলি, এবং আমি তাই, এবং প্রধানত আমি তাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে ফটোগ্রাফিটা করি, নিজের জন্য যে ফটোগ্রাফিটা করি, সেটা সবসময় আমি ফাইন আর্ট ফটোগ্রাফিটাই করি। সেটা ফাইন আর্ট বলতে যে আপনার কনসেপচুয়াল ফটোগ্রাফি হতে হবে, যে কোনো কিছু বানিয়ে ভাস্কর্যের মতন তৈরি করতে হবে তা না। একটা পাতার ছবি, একটা পাতার টেক্সচার, একটা দেয়ালের টেক্সচার, একটি ফুলের ছবি, একটি ভালো ল্যান্ডস্কেপ, এগুলো হতে পারে। তো এই ছবিগুলা মানে এবং নিজেকে প্রকাশ করার জন্য এইসব ছবির কোনো বিকল্প নেই বলে আমার মনে হয়। তো ওইভাবেই আমি আর কি, ওই যে বললাম যে সাহিত্যটা যেভাবে আমার শুরু হয়েছিল যে নিজেকে প্রকাশ করার, ছবিটাও এক এক সময় ভাষা আর কি। তা আমার মাঝে মধ্যে মনে হয় আমি বোধহয় একদিন বোধহয় চলচ্চিত্রেও যাব, এটা আমার মনে হয়। কারণ আমি লেখালেখি থেকে, কারণ সৃজনশীল মানুষের কাছে কোনো একটা বিষয় এক জায়গায় মানে সীমাবদ্ধ থাকার কথা না, মানে সে তাকে প্রকাশ করতে চায়, যেমন আমি আমাকে প্রকাশ করতে চাই, সেটার জন্য যেই ভাষাটাই আমার সামনে আমার কাছে সবচেয়ে বেটার মনে হবে আমি সেটাকে গ্রহণ করব। এক্স্যাক্টলি। ফটো ডিকশনারি নিয়ে একটু জানতে চাই, যে বাংলা ভাষায় লেখা প্রথম পূর্ণাঙ্গ ফটোগ্রাফি বিশ্বকোষ আমরা যেটাকে বলছি, এটা আসলে বইটার কন্টেন্টটা কি এবং একজন সাধারণ মানুষ কিনলে কিভাবে উপকৃত হবে? আচ্ছা, এটা হলো এখানে যে প্রচ্ছদটা আপনারা দেখেছেন, এটা দ্বিতীয় সংস্করণ। এটা প্রথম বের হয় বোধ হয় 2011 কি 12 সালে, আমি ঠিক সালটা মনে নেই। তারপরে এটা পরবর্তীতে আরো একবার বের হয় আর কি। তো প্রথমটা খুব চটজল দিয়ে এটা বিক্রি হয়ে যায়, কিন্তু প্রথমটা মজার ব্যাপার হলো কোনো বইমেলাও যায়নি, কোনো বড় কোনো স্টলও যায়নি, বড় কোনো শোরুমও এটা ওঠেনি বইটা, কিন্তু তারপরে এটা বিক্রি হয়ে যায়। যেহেতু আমরা ফটোগ্রাফি কমিউনিটির মধ্যে ছিলাম, এবং এটা যেই শুনেছে, যখনই একবার শুনেছে যে এরকম একটা বই বাংলাদেশে আছে, সেই কিনেছে। আর এটার কন্টেন্ট যদি বলেন, সেটা হলো যে মানে আমি যখন ফটোগ্রাফি, একটু পেছনের দিকে যাই, আমি যখন ফটোগ্রাফিটা করি, আর আরেকটা বলে রাখি যে ফটোগ্রাফিটা সবসময় একটা বিজ্ঞান ভিত্তিক একটা শিল্পকলা, শিল্প মাধ্যম, দেখবেন খেয়াল করবেন আপনারা বিদেশে বাইরের দেশে সবসময় এই বিজ্ঞান ভিত্তিক, বিশেষ করে যেগুলো একটু বোঝার বিষয় থাকে, একটু বিজ্ঞানের সাথে একটু রিলেটেড থাকে, এগুলোর বিদেশে সবসময় একটা ডিকশনারি থাকতেই হয়। সেটা আপনার আর্কিওলজি হোক বা এটা আপনার ওই জিওলজি হোক, এই ধরনের। তো ফটোগ্রাফিতে না ইংরেজিতে প্রচুর ডিকশনারি রয়েছে, অভিধান রয়েছে। এটাকে যদি অভিধান বলছি আমরা, কিন্তু এটার মানে তাৎপর্যগত দিক থেকে এটা একটি ফটোগ্রাফি বিশ্বকোষ।
তো ওই তখন আমার মনে হলো যে বাংলা ভাষাও তো একটা ডিকশনারি থাকা উচিত। তখন আমি যখন শিক্ষার্থী ফটোগ্রাফির, তখন একটা মানে অত্যন্ত প্রয়োজন আমি অনুভব করেছি, এরকম একটা বই আমি খুঁজেছি। আমি তখন বাংলাদেশে তো পাইনি, থাকার কোনো চান্সই ছিল না। আমি কলকাতায় যাই, কলকাতায় গিয়ে আমি পুরো আপনার কলেজ স্ট্রিট যেটা বলে বইপাড়া, পুরোটা আমি চষে ফেললাম। এই ধরনের কোনো বই আমি বাংলা পাইনি। তখন আমি কি করবো, মানে এক ধরনের চিন্তাও পড়ে গেলাম, খুব রাগও হলো আমার যে এই ধরনের একটা বই নাই, মানে বাংলা ভাষা, এটা তো হতে পারে না, তো ফটোগ্রাফি তো কিভাবে এগোবে, এরকমও মনে হয়েছে আমার। তখন আমি এরকমও চিন্তা করি যে কাউকে দিকে করানো যায়, কিন্তু সেই সামর্থ্য বা সেই অবস্থা আমাদের তখন ছিল না। তখন আমি নিজেই এই দায়িত্বটা নেই যে এই ডিকশনারিটা থাকা উচিত। এইটাতে যা আছে সেটা হলো যে একটা বিগিনার থেকে শুরু করে একজন মানে প্রফেশনাল ফটোগ্রাফার, বা শুধু ফটোগ্রাফারই না, যে আপনারা শুরুতেও বলেছেন যে এটার মধ্যে যে শিল্পকলার বিভিন্ন মাধ্যম যেটার সাথে ফটোগ্রাফি কোনো না কোনোভাবে লিঙ্ক করে, সেটার অর্থ, ব্যাখ্যা এবং খুব সংক্ষেপে, খুব ব্রিফলি, উদাহরণ সহ একটা বর্ণনা দেয়া আছে। চমৎকার। আমরা এই বিষয়টা নিয়ে আরো কথা বলতে চাই ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, একটু পরে আমরা আবারও ফিরছি। দর্শক ধন্যবাদ সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল। অদিতি এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে, আর আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে আছেন তরুণ লেখক ও আলোকচিত্রী সুদীপ্ত সালাম। চলে যাচ্ছে অতিথি আলাপনে। আপনার 11টি বই এসেছে বাজারে এখন পর্যন্ত, ওরা 11 জন। সেগুলোর মধ্যে ফটোগ্রাফিক ডিকশনারি সম্পর্কে যেমন আমরা জানলাম বিস্তারিত আপনার কাছ থেকে, এবং আরেকটি নিয়ে শুনলাম যে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন নিয়ে, ঐতিহ্য নিয়ে। বাকি বইগুলোর বিষয় কি ধরনের? আরেকটি বই আছে ফটোগ্রাফির, আরো একটি বই আছে, সেটা হলো ফটোগ্রাফি। ওটা হলো যে সাপ্তাহিক 2000 আমার ফটোগ্রাফি বিষয়ে অনেকগুলো প্রবন্ধ এবং বেসিক বিষয় নিয়ে কিছু লেখা ছাপা হয়েছিল। সেই লেখাগুলো নিয়ে একটি বই ফটোগ্রাফি। এটাও দ্বিতীয় সংস্করণ চলছে এখন। আর আরো একটি ফটোগ্রাফি নিয়ে আরো একটি ছোট বই আছে, ফটো উক্তি নামে। ফটো উক্তিটা হলো যে বিভিন্ন ফটোগ্রাফি, আমাদের তো অনুপ্রেরণার জায়গা খুব কম, এটা সবসময় যে কোনো ক্ষেত্রেই। তো এটা হলো যে ওই ফটোগ্রাফি সম্পর্কে বড় বড় মনীষীদের যে বাণী বা তাদের যে বক্তব্য, সেগুলো ছোট ছোট কোটেশন আর কি, যেটাকে বলে আমরা, ওইটার অনুবাদের একটা বই, যাতে ছেলে মেয়েদের পকেটে থাকে, হাতে থাকে, ওটা পড়ে যাতে একটু ইন্সপায়ার্ড হয় যে এত সুন্দর কথা। সবাই কিন্তু এখন একেবারে মানে বলা যেতে পারে যার হাতে একটা সেলফোন আছে সেও ফটোগ্রাফার হতে চায় মোটামুটি, এবং মোটামুটি একটা আন্দোলন দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটাতে। আন্দোলনের প্রসঙ্গে যদি চলে আসলাম, আপনারাও বোধহয় একটা আন্দোলনের সঙ্গে জড়িত, ফটোফি নামে। এটা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, ফটোফি একাডেমি অফ ফাইন আর্ট ফটোগ্রাফি আমাদের, এটা 2011 সালে আমি এবং আমার বন্ধু মাহমুদুল হাসান রুবেল ও আর আমি এটা শুরু করি। ওইটা একটা আন্দোলনই, কারণ ওইটা কিছুক্ষণ আগে যেটা বললাম যে আর্ট ফটোগ্রাফি বা ফাইন আর্ট ফটোগ্রাফির কে জনপ্রিয় করা, বাংলাদেশে এটার একটা মজবুত ভিত্তি তৈরি করার উদ্দেশ্যে আমরা এই একাডেমিটা তৈরি করেছিলাম। তো বলতে বলতে আমরা প্রায় এখন 3 বছর শেষ করেছি, এখন 4র্থ বর্ষে পা দিব আমরা। আমাদের নিজস্ব একাডেমি রয়েছে, আমাদের ক্লাসরুম রয়েছে, আমরা বিভিন্ন কোর্স করাচ্ছি এখন ফটোগ্রাফির উপরে, বিভিন্ন রকমের আয়োজন করছি আমরা। এটার সম্বন্ধে বললে আরও যেরকম আমরা প্রতি বছর, আমরাই প্রথম যারা ফাইন আর্ট ফটোগ্রাফি উৎসব করি প্রতি বছর। এই বছর আমরা 3য়বারের মতো এটা পালন করেছি অলরেডি। এবারের বিষয় যেমন ছিল বাংলাদেশের প্রথম বিমূর্ত ফটোগ্রাফি। এটা কখনোই আমাদের দেশে এটা হয়নি। আসলে তো আর্ট ফটোগ্রাফিটাই, মানে ফাইন আর্ট ফটোগ্রাফিটাই অনেক অবহেলিত। বিমূর্ত ফটোগ্রাফি কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা আসলে আমি ক্যাটালগ টানলে আপনাদেরকে দেখাতে পারতাম যে বিমূর্ত ফটোগ্রাফিও সম্ভব। যেমন ধরুন আমরা একটা ধরেন একটি ভাঙা দেয়ালের যে একটা ছবি, বা একটা পুরনো ধরেন একটা পোস্টার ছিল কোন একটা দেয়ালে লাগানো, সেই পোস্টারটা একদম ঘষে মেজে একদম উঠে গেছে, কিন্তু ওইটাতে যখন আপনি তাকান তখন এক ধরনের বোধ অনুভব করেন, কিন্তু ওইটা কিন্তু আসলে বিমূর্ত। ওইটা না, এটা কোনো মানুষের ফিগার না, ফুলের ফিগার না, অন্য রকমের। দেখলে মনে হবে যেন আপনার হৃদয়, যদি আপনার মন খারাপ থাকে মনে হবে হৃদয়েরই একটা রিফ্লেকশন। কিন্তু আমি যদি বুঝতে পারি ছবিতে যে পোস্টারটা ঘষে ফেলা হয়েছে এখান থেকে এবং সেটা তুলে হয়েছে, তাহলে অনেকেই তো এটাকে জাস্ট নরমালি নিতে পারে যে পোস্টার ঘষে ফেলে তুলেছে। বিমূর্তের জন্য প্রধানত যেটা মানে শৈল্পিক মন দরকার, বিমূর্তই না আসলে যে কোনো ফাইন আর্ট ফটোগ্রাফি। ক্যামেরার কি কাজটা দরকার ওই শৈল্পিক মনকে জাগানোর জন্য? হ্যাঁ, না, ওটা লোকে ক্যামেরা করতে পারে, সেটা হলো ক্যামেরা এমন একটা অ্যাঙ্গেল দিয়ে আপনাকে দেখাতে পারে যেভাবে আপনি দেখেননি কখনোই। আপনি কখনো দেখেননি যে আপনি যে চায়ের স্টলে যে বসেন, চায়ের স্টলের যেই বক্সটা, কাঠের বক্সটা, ওটার যে ক্ষয়ে যাওয়া অংশটুকু আপনি কখনো তাকিয়েও দেখেননি এটার, কিন্তু ওটাকে আপনি দেখেন।
যদি ফটোগ্রাফারই সেটা পারে যেটা আপনাকে দেখাতে, এবং আপনার কাছে তখন এটা একটা শৈল্পিক অন্যরকম এরকমই একটা ফ্রেম করলেও আপনার এটার চেয়ে খারাপ মনে হবে না। হ্যাঁ, তো ওরকমই যে ওই ব্যাপারগুলো ফটোগ্রাফারের সম্ভব, যে ফটোগ্রাফি শৈল্পিকভাবে ওই অ্যাঙ্গেলের মাধ্যমে, যে অ্যাঙ্গেল আপনি কখনো তাকান না, আপনি চা খেয়ে চলে আসেন, হ্যাঁ, তো ওই অ্যাঙ্গেল ফটোগ্রাফারই পারে ওইটা দেখাতে। তো ওইভাবে দেখিয়েও এক ধরনের নতুন বোধ তৈরি করা যায়। চমৎকার। এটা হচ্ছে এই আন্দোলনটির নাম হচ্ছে ফটোফি। জি। ভবিষ্যৎ পরিকল্পনা কি এর? ফটোফি এখন তো একাডেমি হিসেবে কাজ করছে, বিভিন্ন কোর্স করাচ্ছে, কর্মশালা করাচ্ছে, উৎসবের কথা বললাম, উৎসব করছে, এবং একাডেমি যেটা করে না সেটা আমরা করি। যেমন একাডেমি শুধু পড়ানোর ক্ষেত্রে করে, আমরা যে বললাম যে ফটোগ্রাফি উৎসব তো করি আমরা প্রতি বছর একজন তরুণ প্রতিশ্রুতিশীল কোনো একজন ফটোগ্রাফারকে আমরা ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পুরস্কার দিই। এটাও বাংলাদেশে প্রথম আমরাই দিই, এবং আমাদের পুরস্কারগুলো কখনো ওই অর্থ বর্জিত না। তো আমরা টাকা পয়সা থাকে, এটা করি আমরা বিভিন্ন বই, যে আপনি এখন যে আমরা ইয়ের কথা বললাম, ফটোগ্রাফি বইগুলো বললাম, এটা কিন্তু আসলে ফটোগ্রাফি উদ্যোগে বের করা বইগুলো, মানে ফটোফি বের করেছে যেটা দরকার। আর বিভিন্ন কর্মশালা, বিভিন্ন কোর্স, বিভিন্ন ট্যুর, এগুলো তো হচ্ছে। আর পরিকল্পনা হলো আমাদের যেটা এখন আমাদের নিজস্ব একটি ভবন আমরা চাই। আমরা নিজস্ব একটি ভবন করতে চাই যেখানে সারা দিন শুধু ফটোগ্রাফি, শিল্পকলা, সাহিত্য হবে, সমস্যা নেই, কথা হবে, আলোচনা হবে, ছেলেমেয়েরা বিতর্ক করবে, লাইব্রেরি থাকবে, বই পড়বে, একটা গ্যালারি থাকবে যেখানে ছেলে মেয়েদের প্রতিভাকে তুলে ধরার একটা প্রয়াস থাকবে, যেখানে এই ধরনের একটা ভবন চাই আমরা, যেটা নিজস্ব ক্যাম্পাস বলতে পারেন। তো সেই ক্যাম্পাসের জন্য আমরা কাজ করছি। চমৎকার। না, এবার একটু মূল্যায়নের জায়গাতে আসতে চাই। রিসেন্ট যে ধরনের ফটোগ্রাফি হচ্ছে আমরা সব জায়গাতেই মোটামুটি দেখতে পাই, খুব ভালো ভালো কাজ আমরা দেখতে পাই, এবং একই সাথে হয়তো অনেকেরই ইচ্ছা থাকে খুব ভালো একজন ফটোগ্রাফার হওয়ার। তাদের জন্য আপনার বেসিক সাজেশনটা কি থাকবে? বেস্ট সাজেশন হলো যে আমাদের দেশে যে একটা ট্রেন্ড শুরু হয়েছে, এই ট্রেন্ডটাকে আমি খুব ভয় পাই। আমি যেমন তরুণদের কাজ দেখে যেরকম উৎসাহিত হই এবং অনুপ্রাণিত হই, একইভাবে একটা জিনিস নিয়ে ভয় পাই, সেটা হলো না অনেক বেশি যন্ত্রকেন্দ্রিক হয়ে যাচ্ছে। ক্যামেরা, গিয়ার, যেটা মানে ওদের ভাষায় গিয়ার, লেন্স, এগুলোর উপর না বেশি ওদের চলছে। কিন্তু আসলে যে ক্যামেরা দেখে না, দেখি আমরাই কিন্তু আগে জিনিসটাকে দেখে এটাকে ভাবি, ক্যামেরা জাস্ট খেলে ওটাকে ক্যাপচার করতে বা স্থায়িত্ব দিতে আমাকে শুধু সাহায্য করে। তা আমার সাজেশন থাকবে যে এই বস্তু কেন্দ্রিক না হওয়া। হ্যাঁ, এমনও হতে পারে আপনার ক্যামেরা নাই কিন্তু ওর কম্পোজিশন ভালো, এটা আমার মনে হয়। হ্যাঁ, তো আমি প্রায় বলি যে আমি যখন আমার কাছে যখন ক্যামেরা থাকে না, তখনও আমি দিনে 200-300 ছবি তুলি। এটা আমি বলি, তার মানে হলো কি আমি দেখি এটা তোলার মতো, আমার চোখ যায়, চোখটা শার্প হওয়া বেশি জরুরি লেন্সের চেয়ে। এবং আরেকটা কথা আপনি বলছিলেন যে মনটা শৈল্পিক হওয়াও জরুরি। হ্যাঁ, খুবই জরুরি। তো আপনি যখন বস্তু কেন্দ্রিক হয়ে যান, মন তো তখন আপনার মনটাও বস্তুতে পরিণত হতে বাধ্য। ভালো বলেছেন। এই যে আপনার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আপনি একজন সাহিত্যিক হবেন, এবং সাহিত্য চর্চাও করছেন, আপনি বিষয় ভিত্তিক লেখার পাশাপাশি তো ফিকশনও লিখছেন। তো এটা নিয়ে পরিকল্পনা কি? এটা নিয়ে সামনে কিছু বেরোচ্ছে? হ্যাঁ, সামনে এখন আপাতত আমি ওই যে আপনি তখন জিজ্ঞেস করলেন, ওইটা পুরোটা আমি উত্তর দিতে পারিনি। সেটা হলো যে আরো কিছু বইয়ের কথা বলছিলাম। আমার আরো কিছু বইয়ের মধ্যে ওই যে বললাম যে একটা বই শিশু সাহিত্য একাডেমি পুরস্কার পেল এবার, সেটা হলো যে রুৎকার নোট বই। এটা অনুবাদ, এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ডায়েরি, মানে আনা ফ্রাঙ্কের ডায়েরির পর এই ডায়েরিটা সবচেয়ে আলোচিত ডায়েরি, কিন্তু এটা বাংলায় প্রথম আমি অনুবাদ করি। এটা আমাদেরকে যদি একটু বলতেন। এটা ডায়েরি, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি পোল্যান্ডের একটি মেয়ে, ওর নাম রুৎকা, একদম বয়স ওর 15-12 কম, 12-13 হবে। হ্যাঁ, ওই মেয়েটা ও একটা ডায়েরি লিখেছিল গোপনে, একদম ছোট্ট একটা ডায়েরি। এটা প্রথম এপি এটা প্রথম রিভিল করে, এটা বের করে যে এরকম একটা ডায়েরি পাওয়া গেছে। ওই ডায়েরিটার একটা ইংরেজি অনুবাদ আমি পাই আমার হাতে, আমার এক বন্ধু আমাকে আমেরিকা থেকে আনিয়ে দেয়, ওইটাকে আমি অনুবাদ করি। যারা আনা ফ্রাঙ্কের ডায়েরি পড়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কনসেপ্টটা এরকম। তো ফিকশনের মধ্যে আরো লিখেছি আমি, ইতিহাস নিয়ে আমার একটা বই আছে, মিশন হিটলার হত্যা ও অন্যান্য। এটা একটা বই, এটাও এই সাপ্তাহিক 2000 ছাপা হওয়া অনেকগুলো মানে ইতিহাস ভিত্তিক লেখা, যেটা আমরা কম জানি বা এটা আড়ালের কথা, এই ধরনের লেখা নিয়ে আর কি একটা বই এরকম আছে। এরকম আরো কিছু বই রয়েছে। আর ভবিষ্যৎ পরিকল্পনা হলো এইভাবেই, ওই এখন আমি আপাতত গল্পগুলো লিখছি না, কবিতা লিখতাম আমি একসময়, আমার একটা কবিতার বইও আছে। তো কবিতা আমি ঘোষণা দিয়ে ছেড়েছি, গদ্যটা আমি লিখবো, কিন্তু আপাতত আমি গদ্যটাকেও পুরোপুরি ফটোগ্রাফি কেন্দ্রিক করে ফেলেছি। আমাদের ফটোগ্রাফিতে না বাংলা ফটোগ্রাফিতে যেমন চিত্রকলা নিয়ে আপনি অনেক বই পাবেন, প্রবন্ধ সমালোচনার বই পাবেন, আপনি প্রবন্ধের বই পাবেন শিল্পকলা নিয়ে। তিনি শিল্পী না, কিন্তু তিনি লিখছেন, এরকম উনি গবেষক।
ফটোগ্রাফি নিয়ে এটা নাই। ফটোগ্রাফি নিয়ে নেই, ফটোগ্রাফি যে প্রবন্ধের একটা অংশ হতে পারে সেটাও আমাদের দেশের একেবারে অনুপস্থিত। তো আমি ফটোগ্রাফি নিয়ে প্রবন্ধ লিখছি আমি, এবং সামনে একটা প্রবন্ধের বই বের হবে আমার এবারে আগামী বইমেলায় বোধহয় বের হবে। একটা খুব আগ্রহ তৈরি হয়েছে আমার এটা জানার জন্য যে পদ্য কেন আপনি ঘোষণা দিয়ে ছেড়ে দিলেন? পদ্য আমার কাছে এইটাই মনে হয়, যেমন আমি গানও করতাম, গানও ছেড়ে দিয়েছি আমি। আমার কাছে একসময় গিয়ে মনে হয়েছে সবকিছু একসাথে করতে নেই। যেমন যে বললাম যে লেখালেখিটাও কি করলাম আমি এখন, যে ফটোগ্রাফি কেন্দ্রিক করে ফেললাম। যদি আমি লিখিও এখন, ওইটাও ফটোগ্রাফি কেন্দ্রিক হবে। হয়তোবা অনেকগুলো ছবি নিয়ে আমি লিখবো, হয়তোবা কোনো কবিতার সাথে আমি কোনো একটা কোথাও গেলাম, ওটা ভ্রমণ কাহিনীর মতন করে লিখবো। অথবা ওই যে বললাম যে কোনো শিক্ষামূলক, ফটোগ্রাফি শিক্ষামূলক এটা লিখবো। প্রবন্ধ লিখবো, প্রবন্ধ তো আমরা লিখি, ওটা তো সাহিত্যই, কিন্তু ফটোগ্রাফি নিয়ে প্রবন্ধ হতো না, ওইটা আমি করছি। সেই কাজগুলো অবশ্যই সফলতার মুখ দেখুক আমরা আশা করি, এবং আপনার আগের বইগুলি যেমন বারবার সংস্করণ করে বের করতে হচ্ছে সেরকমই হতে থাকুক, সেটা অবশ্যই আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে। আপনার জন্য অনেক শুভকামনা সবকিছু মিলিয়ে, এবং অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। মাছরাঙা কর্তৃপক্ষকে, আপনাদেরকে এবং আজকের এই অনুষ্ঠানের সামনের পেছনে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। দর্শক, এই ছিল রাঙা সকালের প্রথম ঘন্টা। দ্বিতীয় ঘন্টায় আমরা ফিরবো দ্বিতীয় অতিথিকে সাথে করে। তার আগে আমরা জেনে নেব মাছরাঙা সংবাদ এবং রয়েছে একটি বিজ্ঞাপন বিরতিও।